আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কায়রোতে সমঝোতা হলো না। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লাহর আরাবাইন অভিযান নিয়ে যা বললেন নাসরুল্লাহ। আবারও জানিয়ে দিব হিজবুল্লাহ হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল। এবং গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা প্রকাশ। এবং সবশেষ জানিয়ে দিব কোন পথে এগোচ্ছেন লেবানন ইসরায়েলের সংঘাত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কায়রোতে সমঝোতা হলো না। গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এবারও দেখা গেল না কোনো আশার আলো। গতকাল রোববার মিশরের রাজধানী কায়রোতে খালি হাতেই ফিরতে হয়েছে প্রতিনিধিদের। হামাস বা ইসরায়েলের কেউই মধ্যস্থকারীদের উত্থাপন করার সমঝোতা শর্তে একমত হতে পারেনি। মিশরের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য দিয়েছে। গাজা যুদ্ধ অবসানের যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ উদ্যোগের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা। 10 মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে, তবে মিশরে কর্মরতরা হতাশ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকালের আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। বলেন, একটি চূড়ান্ত ও বাস্তবায়নযোগ্য চুক্তিতে উপনীত হতে হবে। সব পক্ষ আকস্মিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। নাম প্রকাশ না করার সত্ত্বেও ওই কর্মকর্তা আরো বলেন, ওই যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে যারা কাজ করছে তারা আগামী দিনগুলো নিয়ে কাজ করে যাবেন। গতকাল যারা আলোচনা করেছেন তারা কায়রোতে থাকবেন বলেও জানান মার্কিন ওই কর্মকর্তা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনারা পাল্টা হামলা চালায়। শুরু হয় গাজা যুদ্ধ। কানাডার হ্যালিফ্যাক্সের এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে উপনীত হতে ওয়াশিংটন এখনো উদ্যমী হয়ে কায়রোতে কাজ করছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের ইসরায়েলে হিজবুল্লাহর আরাবাইন অভিযান নিয়ে যা বললেন নাসরুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর প্রতিশোধমূলক অভিযানে তেল আবিবের কাছে গ্লিড সামরিক ঘাঁটিতে প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে। রোববার আরাবাইনের বার্ষিক স্মরণে দেয়া এক বক্তৃতায় নাসরুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, আজ 20 সফর ইমাম হুসাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বার্ষিকী, যিনি ত্যাগ, পরোপকার, অন্যায় প্রত্যাখ্যান ও আত্মসমর্পণের প্রতীক এবং বিচার দিবস পর্যন্ত বিপ্লবের শিরোমণি। হিজবুল্লাহ নেতা এ সময় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রোববারের সামরিক অভিযানকে আরাবাইনের অপারেশন বলে অভিহিত করেছেন। ইসরায়েলি দক্ষিণ লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের সমস্ত রেড লাইন অতিক্রম করেছে উল্লেখ করে নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ তাদের আরাবাইন অভিযানে দখলকৃত ভূমিতে কোনো বেসামরিক লোককে আঘাত করেনি। হিজবুল্লাহর মহাসচিব এ সময় ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ফুয়াদ শুকুরের শাহাদাতের প্রতিশোধ নিতে বিলম্বের কারণ সম্পর্কে বলেছেন, হিজবুল্লাহ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের অবসানের জন্য গাজা যুদ্ধবিরতি আলোচনার সুযোগ দিতে চেয়েছিল। মূলত এই কারণেই প্রতিশোধ নিতে বিলম্ব হয়েছে। নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবের কাছে গ্লিড সামরিক গুপ্তচর ঘাঁটিতে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও শত্রুরা দাবি করেছেন যে তারা ড্রোনগুলোকে গুলি করে ফেলে দিয়েছে, তবুও বিপুল সংখ্যক ড্রোন নিরাপদে সীমান্ত অতিক্রম করে শত্রুদের আকাশ সীমা প্রবেশ করেছে এবং হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল। ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে, যার মাধ্যমে তাদের ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি তথা গোপন করার চেষ্টা করেছে তেল আবিব। ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ক্ষয়ক্ষতি তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে। এদিকে বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট আঘাতের প্রমাণ উপস্থাপন করবে বলে আশা করেছেন। হামলার কয়েক ঘন্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি ঢাকতে নেতানিয়াহু সরকার মরিয়া হয়ে উঠেছে। গত 30 জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধে রোববার হিজবুল্লাহ যোদ্ধা ইসরায়েলের শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। এতে সমস্ত ইসরায়েল কার্যত স্থবির হয়ে পড়ে। সূত্র আল মায়াদিন।
গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা প্রকাশ। অবরুদ্ধ গাজা যুদ্ধে নিজেদের হতাহতের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান যুদ্ধে তাদের আরো 2 জন সেনা হতাহত হওয়ার খবর দিয়েছে বাহিনীটি। রোববার গাজা হামাস যোদ্ধাদের হামলা ইসরায়েলি বাহিনীর 202 ব্রিগেডের এক সেনা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। এ নিয়ে তেল আবিবের ঘোষণা অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েল সেনার সংখ্যা 702 জনে পৌঁছেছে। এদের মধ্যে 337 জন নিহত হয়েছে। গাজা স্থল আগ্রাসন শুরু হওয়ার পর প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলা। তবে হামাসের দাবি ইসরায়েলি সেনাবাহিনী গাজা হামাস যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি বাহিনী মূলত এর মাধ্যমে গাজায় নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায়। সেই সঙ্গে ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে দখলদার সেনারা যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তা কমানো ও লুকোচুরি খেলার জন্য অন্যতম প্রধান লক্ষ্য। ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর থেকে পশ্চিম দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ গণহত্যা শুরু করে। গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত অন্তত 40,400 ফিলিস্তিনি শহীদ ও 93,000 বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু। 1971 সালে ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং কোন পথে এগোচ্ছে লেবানন ইসরায়েলের সংঘাত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে গত বছরের 8 অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর দিন দিন হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালায়। এরপর থেকে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হয়ে আসছে। তখন থেকেই আশঙ্কা ছিল যুদ্ধটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাটানি দেখা দেয়। বিশেষ করে গত মাসে লেবাননের রাজধানীতে হামাস সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম নেতা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে। এর মধ্যেই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান নেতা ইসমাইল হানিয়া গুপ্তত্ব হত্যার শিকার হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করে হামলা প্রস্তুতি নেয় ইরান। এতে আঞ্চলিক সার্বত্রিক যুদ্ধের ভয় আরো বেড়ে যায়। যাই হোক, লেবানন দক্ষিণাঞ্চলে 25 আগস্ট প্রায় 100 ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায়। যদিও সংখ্যাটি নিয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেতানিয়াহু বাহিনী দেয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমানগুলো হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আগাম হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা বড় পরিসরে হামলা প্রস্তুত নিচ্ছিলেন, তাই তারা আগাম হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এরপরই ইসরায়েলের একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হিজবুল্লাহ ইসরায়েল জুড়ে 48 ঘন্টার জন্য জারি করা জরুরি অবস্থা। বর্তমানে লেবানন ইসরায়েল জুড়ে তীব্র যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আল জাজিরার এক বিশ্লেষক বলেছে, ইসরায়েলের উপর রোববারের হামলা হিজবুল্লাহ একটি বৃহৎ আকারে ইসরায়েলি প্রতিক্রিয়া এড়াতে ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইঙ্গিত দিয়েছেন আক্রমণ সফল হয়েছে এবং তিনি ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা সাইটগুলোকে